দেড় মাস বন্ধ থাকার পর আগুনে ক্ষতিগ্রস্ত ডিএনসিসি মার্কেটে আবারও শুরু হয়েছে বেচাকেনা। ক্ষতিপূরণ না পাওয়ায় হতাশা, নিরাপত্তা নিয়ে এখনো দুশ্চিন্তায় ব্যবসায়ীরা। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণে নেওয়া হয়েছে নতুন প্রকল্প। বাস্তবায়ন হলে উন্নীত হবে শাহজালাল বিমানবন্দরের সমপর্যায়ে। হাসিল আদায় সহ বিভিন্ন হয়রানি বন্ধের দাবিতে রাজধানীতে চলছে মাংস ব্যবসায়ীদের ধর্মঘট। কোনো কোনো বাজারে ধর্মঘট উপেক্ষা করেই চড়া দামে চলছে বেচাকেনা। দাবি ছিল আমাদের শনিবার পর্যন্ত, এই জন্য আমরা 2 দিন আগে থেকে খুলছি, 2 দিন বন্ধ করে দেখলাম যে অবস্থা আমাকে বেশি ভালো না। এবং অযত্ন অবহেলায় গুরুত্ব হারাচ্ছে পর্যটন শিল্পের সম্ভাবনাময় কুমিল্লার প্রত্নতাত্ত্বিক নিদর্শন রানী ময়নামতি। প্রায় 2 দশক পর পুনর্খনন কাজ শুরু। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময় বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। প্রায় 1.5 মাস বন্ধ থাকার পর আগুনে ক্ষতিগ্রস্ত গুলশান ডিএনসিসি মার্কেটের ব্যবসায়ীরা আবার তাদের বেচাকেনা শুরু করেছেন। মার্কেটের ধসে যাওয়া অংশে এবং সামনের খোলা জায়গায় নির্মিত অস্থায়ী দোকানে ব্যবসা চালানোর সুযোগ দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সাময়িক ব্যবস্থায় কিছুটা স্বস্তি ফিরলেও নিরাপত্তা সহ বেশ কিছু ভোগান্তিতে পড়েছেন ক্ষতিগ্রস্ত এসব ব্যবসায়ী সমিতির দাবি, ক্ষতিপূরণ কিংবা তদন্ত রিপোর্ট কোনো কিছুতেই আশার আলো দেখতে পাননি তারা। দূর থেকে দেখে মনে হতে পারে এটা তাঁবু টানানো কোনো ক্যাম্প, তবে ভেতরের চিত্র সম্পূর্ণ ভিন্ন। সম্প্রতি গুলশান ডিএনসিসি মার্কেটে আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাত্র 2000 টাকায় অস্থায়ী দোকান বরাদ্দ দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। তবে দোকান ও মালামালের নিরাপত্তা ব্যবস্থায় ঘাটতির অভিযোগ রয়েছে ব্যবসায়ীদের। যে অবস্থানে আমরা ব্যবসা করতেছি এই অবস্থানে যাতে আমাদের 1 নম্বর হলো আমরা মালের নিরাপত্তা চাইতেছি আমরা, তারপরে আমাদের এখানে জায়গার গ্যারান্টি চাইতেছি। আমরা কতদিন এখানে থাকবো? বৃষ্টি আসলে পানির ভিতরে চলে আসবে, এটাও সাপোর্ট দিয়ে দিলে ভালো হতো। সামনে তো কিছু নেই, আমাদের প্রতিদিন মাল নিয়ে যাওয়া আবার আনা, মানে এটা খুব কষ্টকর আর কি। মনে হয় না ব্যবসা করে কোনো সুবিধা করতে পারবো। দ্যাট মিনস এখানে যে পর্দা দেওয়া হয়েছে একটা জর্তফানি এগুলো উড়ে যাওয়ার সম্ভাবনা 90%। এবং এখানে যে বিদ্যুতের যে সংকট, আমরা এখানে ফ্রিজ ফ্রোজেন আইটেম আছে সেগুলো আমরা ব্যবহার করতে পারবো না। সিকিউরিটির যে ব্যাপারগুলো এগুলো নিয়ে আমরা খুবই বর্তমানে হতাশ। ব্যবসায়ী মালিক সমিতি বলছে ঘটনার 1.5 মাস পার হলেও তদন্তে নেই কোনো অগ্রগতি। সেই সাথে কোনো সংস্থা থেকে ক্ষতিপূরণের আশ্বাস না পাওয়ায় চরম হতাশা প্রকাশ করলেন এই ব্যবসায়ী প্রতিনিধি। ফায়ার সার্ভিসকে আমরা যে তথ্যটা যে বিবরণটা দেওয়া হয়েছে, আমার কত বীজ কোনটা কত বীজ সেই হিসাবে আমি যে বিবরণটা দিছি, এই বিবরণটার মোতাবেক আমরা সিটি কর্পোরেশনও দিছি, এলজিআইডি মন্ত্রণালয় দিছি, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় দিছি, প্রধানমন্ত্রীর কার্যালয় দিয়েছে। কোনো রকম আশা এখন পর্যন্ত কারোর কাছ থেকে আমরা আশ্বাস পাইনি। আর তদন্ত এখন পর্যন্ত তদন্ত রিপোর্টও কোনোটাই আসেনি। 2 জানুয়ারি দিবাগত রাতে ডিএনসিসি মার্কেটে আগুন লাগার ঘটনায় 2 অংশে বিভক্ত মার্কেট ভবনটির 634টি দোকানের অধিকাংশই পুড়ে যায়। মালিক সমিতির মতে এতে ক্ষতি হয় প্রায় 2000 কোটি টাকা। মামুন আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ও ট্যাক্সিওয়ের পরিধি বাড়াতে প্রায় 450 কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। সম্প্রতি একনেকের সভায় এ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। সংশ্লিষ্টরা বলছেন, এ প্রকল্প বাস্তবায়ন হলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সমপর্যায়ে উন্নীত হবে ওসমানী বিমানবন্দর। ইকরামুল কবিরের রিপোর্ট, ছবি তুলেছেন নওশাদ আহমদ চৌধুরী। 1998 সালের 20 ডিসেম্বর লন্ডন দুবাই সিলেট রুটের সুপরিসর বিমান অবতরণের মধ্য দিয়ে দেশের 3য় আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে যাত্রা শুরু করে সিলেটের ওসমানী বিমানবন্দর। কিন্তু আন্তর্জাতিক ঘোষণার পর রানওয়ের শক্তি বোয়িং 777 মডেলের বিমান সহ সুপরিসর বিমানের ওঠানামার উপযোগী ছিল না। এ অবস্থায় বিমানবন্দরের মান উন্নয়নে গত 7 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী এবং জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির চেয়ারম্যান শেখ হাসিনার সভাপতিত্বে একনেকের সভায় 452 কোটি টাকার প্রকল্প অনুমোদন করা হয়। আমাদের রানওয়ের শক্তি যখন বৃদ্ধি পাবে এবং শাহজালালের সমান হয়ে যাবে, তখন কোনো ওয়েট নিয়ে বড় বড় জাহাজগুলোর দূর গন্তব্যে যেতে কোনো সমস্যা থাকবে না। সংশ্লিষ্টরা বলছেন, এই বিমানবন্দরে সব এয়ারলাইন্সের বোয়িং ওঠানামা শুরু হলে সিলেট অঞ্চল সহ পার্শ্ববর্তী জেলার বাসিন্দারা উপকৃত হবেন। সিলেট সহ পার্শ্ববর্তী যে হবিগঞ্জ,
কুমিল্লা এবং ব্রাহ্মণবাড়িয়া এইসব যাত্রীরা সিলেটে এসে এখান থেকে ফ্লাইট করবে। সরকারের এমন উদ্যোগকে সুখবর বলে আখ্যায়িত করলেন প্রবাসী এই ব্যবসায়ী নেতা। এটা দেশ উপকৃত হবে, আমাদের সিলেট অঞ্চল উপকৃত হবে এবং আমরা উপকৃত হবে প্রবাসী হিসাবে, আমাদের নেক্সট জেনারেশনকে আরো আকৃষ্ট করবে। উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের দৈর্ঘ্য 10,250 ফুট আর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দৈর্ঘ্য 10,500 ফুট। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। ঢাকা মেট্রোপলিটন ও মহানগর উত্তর দক্ষিণের গরু ও খাসির মাংস ব্যবসায়ী সমিতির যৌথ আহ্বানে চলছে ধর্মঘট। বন্ধ রয়েছে রাজধানীর প্রায় 5,000 মাংসের দোকান। মাংস ব্যবসায়ী বলছেন, হাটগুলোতে অতিরিক্ত হাসিল আদায় সহ বিভিন্ন হয়রানি বন্ধে তারা এই কর্মসূচি ডাক দিয়েছেন। টানায় ধর্মঘটের কারণে সাধারণ ক্রেতার পাশাপাশি হয়রানির শিকার হচ্ছেন নগরীর রেস্টুরেন্ট ব্যবসায়ীরা। মাংসের চাহিদা মেটাতে প্রভাব পড়েছে মুরগির বাজারে। বিস্তারিত দেখুন আমার একটি রিপোর্ট। আমদানির ঘাটতি না থাকলেও রাজধানীর কাপ্তান বাজারের মুরগির পট্টিতে দাম রয়েছে ঊর্ধ্বমুখী। 3 দিন আগেও প্রতি কেজি ব্রয়লার মুরগির দাম কম থাকলেও বর্তমানে প্রতি কেজিতে বেড়েছে 10 থেকে 15 টাকা। ব্যবসায়ীরা বলছেন, রাজধানী জুড়ে গরু ও খাসির মাংস না পাওয়ায় প্রভাব পড়েছে মুরগির বাজারে। ব্রয়লারের 5-10 টাকা হাইস্ট বাড়ছে পাইকারি বিক্রি, 10-12 টাকা খুচরা বিক্রিতে বাইরে গেছে। আসছিলাম গরু খাসি নিতে, ওইটা পাচ্ছিলাম বিদে রাজহাঁস নিতে আসছিলাম, এটা একটা রাজহাঁস 1600 টাকা চাচ্ছে। মুরগি পট্টিতে কোলাহল থাকলেও পাশেই ঘুমন্ত রয়েছে রাজধানীর গরু খাসির মাংসের সবচেয়ে বড় বাজার। নেই ডাকুপির কোনো শব্দ কিংবা ক্রেতা বিক্রেতার দর কষাকষি। হাসিল কমানো ও চাঁদাবাজি বন্ধ সহ বিভিন্ন দাবিতে ঢাকা মেট্রোপলিটন ও মহানগর উত্তর দক্ষিণের গরু ও খাসি মাংস ব্যবসায়ী সমিতির ডাকে চলছে ধর্মঘট। মাঝখানে দোকান বন্ধ থাকলে আমরা কাজ করতে পারি না, আমাদের ফ্যামিলি টাকা পয়সা না পাঠাতে পারলে বাজার সদায় সব দিকে কষ্ট। গাবতলী ইজারাদের এক গরুতে সমস্যা আছে, ইজারা লেখা আছে 50 টাকা, নেয় 500 টাকা 400 টাকা। তবে সরকারের সহায়তা না পেলে বৃহৎ আন্দোলনের ইঙ্গিত দিলেন এই নেতা। সরকার যদি ডাকে তাইলে আমরা অবশ্যই না ডাকে সাড়া দিব, যদি উনি না ডাকে তাহলে পরবর্তীতে সব কিছু মিলে আমাদের সংগঠন পরবর্তী কি পদক্ষেপ নেওয়া যায় সেটা তখনকারটা তখন দেখা যাবে। মাংস ব্যবসায়ীদের ধর্মঘটে বিপাকে পড়েছে বিরিয়ানি হাউস ও রেস্টুরেন্টগুলো। গ্রাহক চাহিদা মেটাতে রাজধানীর বাইরে থেকে মাংস আমদানি করছেন তারা। গরু গোশতের যে অবস্থা, আমরা আরো কয়েকদিন হচ্ছে টাকা দিয়ে রাখছি, গরু গোশত অল বাজারেই নাই। ঢাকায় পাওয়া যায় না গরুর মাংস। আমি গতকালকে ঢাকার বাইরে থেকে নারায়ণগঞ্জ থেকে গরুর মাংস আনাইছিলাম। বিষয়টি দ্রুত সমাধানের আহ্বান গ্রাহক ও ব্যবসায়ীদের। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। এদিকে ধর্মঘট উপেক্ষা করে রাজধানীর মহাখালী কাঁচা বাজারে কয়েকটি গরু ও খাসির মাংসের দোকান খুলেছেন ব্যবসায়ীরা। সাপ্তাহিক ছুটির দিন বেচা বিক্রি ভালো হওয়ায় শুক্রবার দোকান খুলেছেন বলে জানান ব্যবসায়ীরা। তারা বলছেন, দৈনন্দিন জীবন যাপনের ব্যয় মেটাতেই বাধ্য হয়ে দোকান খুলেছেন তারা। আর কয়েকটি দোকান খোলা থাকায় পুরোদমে চলছে বেচা বিক্রি। তবে এসব দোকানে কেজি প্রতি 40 থেকে 50 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে খাসি ও গরুর মাংস। আমাদের দাবি দুবিধা এখনো কোনো এটা ক্লিয়ার হয় নাই, বুঝছেন? এই জন্য ধর্মঘট শেষ হয় নাই। আজকে গরু কাটা উদ্দেশ্য ছিল, 4-5 দিন ধরে কাস্টমারে খাইতে পাইতেছে না। দাবি ছিল আমাদের শনিবার পর্যন্ত, এই জন্য আমরা 2 দিন আগের থেকে খুলছি, 2 দিন বন্ধ করে দেখলাম যে অবস্থা আমাকে বেশি ভালো না। গরুর মাংস আগে বিক্রি হতো 420 টাকা থেকে 440 টাকা পর্যন্ত, এখন 520 টাকা থেকে 530 টাকা পর্যন্ত বিক্রি হয় আর কি। মাংস ব্যবসায়ীদের ধর্মঘটের সবশেষ খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর মহাখালীর মাংসের বাজারে আছেন সহকর্মী তানিন মেহেদি। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তানিন, কাজল, মাংস ব্যবসায়ীদের ঢাকায় যে ধর্মঘট ছিল, ঢাকায় সেই ধর্মঘটের কিন্তু শনিবার পর্যন্ত চলার কথা ছিল, কিন্তু আজকে আমরা দেখেছি যে রাজধানীর বেশ কয়েকটি কাঁচা বাজারে মাংস ব্যবসায়ী যারা রয়েছেন তারা কিন্তু তাদের দোকান খুলে বসেছেন। এবং আমরা এই মুহূর্তে রয়েছি মহাখালী কাঁচা বাজারে, এবং মহাখালী কাঁচা বাজারে যে মাংস যে দোকানগুলো রয়েছে সেই দোকানগুলো কিন্তু অধিকাংশ দোকানে খুলেছে। আমরা 2-3টি দোকান বাদে প্রত্যেকটি দোকানে আমরা দেখতে পাচ্ছি যে গরু এবং খাসির মাংসের দোকানগুলোতে যারা ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু পশু জবাই করে সকাল থেকে তাদের বেচাকেনা করছেন। আমরা এখানে আসার পরে আমরা কথা বলেছিলাম এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন ব্যবসায়ীদের সঙ্গে। তারা যেটি আমাদেরকে বলেছেন যে তাদের যে দাবি দেওয়া ছিল হাসিল বেশি আদায়, চাঁদাবাজি এবং সাম্প্রতিক সময়ে ভারত থেকে গরু আমদানি কমে যাওয়ার কারণে এবং চামড়ার দাম কমে যাওয়ার কারণে তাদের যে ব্যবসায়িক যে ক্ষতি হচ্ছে সেই ক্ষতি পুষিয়ে নিতে এবং তাদের যে দাবি দেওয়া আদায়ের লক্ষ্যে তারা যে ধর্মঘট পালন করেছিলেন। কিন্তু আজকে যেহেতু সাপ্তাহিক
ছুটির দিন এবং শুক্রবারের কারণে কিন্তু রাজধানীর যে মাংসের বাজারগুলো রয়েছে, বাজার দোকানগুলো রয়েছে, সেই দোকানগুলোতে ক্রেতা যারা রয়েছেন ক্রেতাদের সমাগম বেড়ে যায় এবং যেহেতু বেশ কিছুদিন ধরে ধর্মঘট চলছিল সেই কারণে ক্রেতাদের যে চাহিদা রয়েছে ক্রেতাদের চাহিদা কথা বিবেচনায় রেখেই তারা মূলত আজকে তাদের এই দোকানগুলো খুলেছেন এবং পশু জবাই করেছেন। পাশাপাশি তারা যেহেতু ব্যবসা করছেন এবং ব্যবসায় বেশ কয়েকদিন ধরে বেচা কেনা না হয়, দোকান বন্ধ থাকার কারণে তাদের যে ক্ষতি হয়েছে কিংবা সেই ক্ষতিকে পুষিয়ে নেওয়ার জন্য মূলত তারা আজকে এই দোকানগুলো খুলেছেন। তবে আমরা যেটি দেখেছি বিভিন্ন দোকান ঘুরে যেটি এবং ক্রেতাদের সঙ্গে আমরা কথা বলেছি, ক্রেতারা যেটি বলেছেন যে ধর্মঘটের আগে কাঁচা বাজারগুলোতে মাংসের যে দাম ছিল অর্থাৎ গরু এবং খাসির যে দাম ছিল সেই দাম তুলনায় গরুর এবং খাসির মাংসের দাম বেড়ে গিয়েছে। অর্থাৎ যেখানে 450 টাকায় গরুর মাংস বিক্রি হতো সেখানে আমরা দেখেছি প্রায় আজকে 500 টাকায় গরুর মাংস বিক্রি হচ্ছে এবং খাসির মাংস যেগুলো বিক্রি হতো 750 টাকায় সেই মাংস আজকে 800 টাকায় বিক্রি হচ্ছে। যদিও আমরা ক্রেতাদের সঙ্গে কথা বলেছি, ক্রেতারা যেটি বলেছেন যে তারা কিছুটা স্বস্তি প্রকাশ করেছেন যে দীর্ঘদিন দোকানগুলো বন্ধ থাকায় তাদের কিছুটা বিড়ম্বনায় পড়তে হয়েছে। অনেকেই বাজারে এসে মাংস কিনতে পারেনি, হয় অনেককেই আবার রাজধানীর যে সুপার শপগুলো ছিল সেই সুপার শপে গিয়ে বাড়তি দামেও কিনতে হয়েছিল মাংস। সেই কারণে আজকে যেহেতু বাজারের যে ব্যবসায়ীরা রয়েছে মাংস ব্যবসায়ীরা তাদের দোকানগুলো খোলার কারণে তারা তাদের যে পছন্দ মতো দেখে শুনে যাচাই করে গরু এবং খাসির মাংস কিনতে পেরেছেন। তবে তারা যেটি দাবি করেছেন যে যেই বাড়তি দামে বিক্রি হচ্ছে সেই দামটি যাতে সহনীয় পর্যায়ে অর্থাৎ আগে যে পর্যায়ে ছিল, আগে যে পর্যায়ে গরুর মাংস এবং খাসির মাংসের যে দাম যেটি ছিল সেই পর্যায়ে যাতে নিয়ে আসা হয় সেই ব্যাপারে তারা বিক্রেতারা দাবি জানিয়েছে। তবে বিক্রেতারা যেটি বলছেন তাদের দাবি দেওয়া মানা হলে পরেই কিন্তু তারা তাদের সেই মাংসের দাম পূর্ণ জায়গায় নিয়ে দিতে পারবে। তো কাজল, এখনকার মতো এই ছিল আমার কাছে থাকা সব শেষ খবর। কাজল। দর্শক, রাজধানীর মহাখালী মাংসের বাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী তানিন মেহেদি। এতক্ষণ ছিলাম সেখানে। পণ্য পরিবহনে নারায়ণগঞ্জের পানগাঁও নৌবন্দর পুরোদমে সচল ও ব্র্যান্ডিং করতে পানগাঁও ইনল্যান্ড কন্টেইনার টার্মিনালে মতবিনিময় সভার আয়োজন করেছে চট্টগ্রাম কর্তৃপক্ষ। সেখানে রয়েছেন সহকর্মী হাজেরা শিউলি। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছে তার কাছে। হাজেরা। কাজল, আপনি জানেন যে আজকে প্রথমবারের মতো পানগাঁ অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনালে কলকাতা থেকে আমদানি পণ্য নিয়ে একটি কন্টেইনার জাহাজ ভিড়েছে। 2013 সালে এই কন্টেইনার টার্মিনালটি চালু করা হয়েছিল নৌপথে নিরাপদে এবং সহজে যেন কন্টেইনার আনা নেওয়া করা যায় এবং সড়কপথের উপর যেন চাপ কমানো যায় সেই লক্ষ্যেই কিন্তু এই কন্টেইনার টার্মিনালটি চালু করেছিল সরকার। কিন্তু প্রথম দিকে নানা সীমাবদ্ধতার কারণে এই কন্টেইনার টার্মিনালটি তেমন একটা ব্যবহার হয়নি এবং আমদানি রপ্তানি কারকরা খুব একটা সাড়া দেন নাই। তবে গত 17 অক্টোবর এই কন্টেইনার টার্মিনালটি যেন পুরোদমে চালু করা যায় এবং আরো বেশি যেন আমদানি এবং রপ্তানি পণ্যবাহী কন্টেইনার এখান থেকে পরিবহন হয়, সে কারণেই এই কন্টেইনার টার্মিনাল ব্যবহারের যেসব চার্জ আছে সেগুলো প্রায় 50 থেকে 30% করে কমিয়ে দেয় সরকার। এবং এরই ফলশ্রুতিতে দেখা যাচ্ছে যে 32টি প্রতিষ্ঠানকে এই কন্টেইনার টার্মিনাল দিয়ে পণ্য পরিবহনের জন্য লাইসেন্স দেওয়া হয়েছিল তারা ধীরে ধীরে আগ্রহ প্রকাশ করেছেন এবং সে তারই ধারাবাহিকতায় দেখা যাচ্ছে যে এখন প্রায় 4টির মতো জাহাজ এই রুটে কন্টেইনার পরিবহন করছে। এবং আজকে প্রথমবারের মতো একটি জাহাজে নৌ কল্যাণ শিপিং সংস্থার রিভারল্যান্ড লজিস্টিকে তারা 63টি টিউএস আমদানি কন্টেইনার নিয়ে কলকাতা থেকে কোস্টাল শিপিং চুক্তির আওতায় এই টার্মিনালে ভিড়েছে এবং আজকে কিছুক্ষণের মধ্যে এখানে যে পণ্যগুলো কন্টেইনারগুলো নিয়ে এসেছে সেই কন্টেইনারগুলো এখানে আনলোড করা হবে। এবং আপনারা জানেন যে এই কন্টেইনার টার্মিনালটি যেন তবে এখনো কিন্তু শুধু আমদানি কন্টেইনার বেশি পরিবহন হচ্ছে এবং রপ্তানি কন্টেইনার এখনো কোনো কার্গো পাচ্ছেন না অপারেটররা এবং রপ্তানি কন্টেইনার যেন এই টার্মিনাল থেকে ধীরে ধীরে যেন বাড়ে সে কারণে আজকে এখানে একটি বৈঠক শুরু হবে কিছুক্ষণের মধ্যেই এবং সেই বৈঠকে যেমন নৌপরিবহন মন্ত্রী ছাড়া অন্যান্য যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় আছে বাণিজ্য মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, জ্বালানি বিদ্যুৎ প্রতিমন্ত্রী সহ ভারতীয় হাইকমিশনার, পোর্ট চেয়ারম্যান সহ অন্যান্য যে আমদানি রপ্তানিকারক ব্যবসায়ীরাও এখানে উপস্থিত থাকবেন এবং যদি আরো কোনো সমস্যা থেকে থাকে সেই সমস্যাগুলো কাটিয়ে উঠে যেন এই বন্দর পুরোপুরি আমদানি রপ্তানি পণ্য পরিবহনের জন্য উপযোগী হয়ে উঠে সেটাই সমাধান আসবে। তো কাজল, এই ছিল আমার কাছে এখনকার মতো সর্বশেষ পানগাঁ কন্টেইনার টার্মিনাল থেকে। দর্শক, নারায়ণগঞ্জের পানগাঁও নৌবন্দর থেকে জানাচ্ছেন সহকর্মী হাজরা শিউলি। 4 দিনের রাষ্ট্রীয় সফরে জার্মানি পৌঁছেছেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতরাত 10:15টায় জার্মানির উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তিনি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান সিনিয়র মন্ত্রী, 3 বাহিনী প্রধান ও শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা। 4 দিনের এই সফরে ক্লাইমেট সিকিউরিটি কনফারেন্সে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এছাড়া জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী। আগামী 19 ফেব্রুয়ারি তার দেশে ফিরে আসার কথা রয়েছে। প্রায় 2 দশক পর কুমিল্লার প্রত্নতাত্ত্বিক নিদর্শন রানী ময়নামতির পুনর্খনন কাজ শুরু হয়েছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন অযত্ন আর অবহেলায় পড়ে থাকায় গুরুত্ব হারাচ্ছে পর্যটন শিল্পের সম্ভাবনাময় এই স্থানটি। তবে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কর্মকর্তাদের দাবি, বরাদ্দ কম থাকায় সঠিকভাবে খনন কাজ করা সম্ভব হচ্ছে না। অবশ্য জেলা প্রশাসক আগামীতে পর্যাপ্ত অর্থ বরাদ্দ দেওয়ার আশ্বাস দিয়েছেন। বাহরাইনের পাঠানো তথ্য, ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কুমিল্লার বুড়িচং উপজেলায় 7ম ও 8ম শতাব্দীর প্রত্নতাত্ত্বিক নিদর্শন রানী ময়নামতির প্রাসাদ। স্থানীয়রা ডাকেন রানীর বাংলো নামে। 1988 সালে প্রথমবারের মতো এখানে খনন কাজ শুরু হয়। এরপর কয়েক দফা থেমে থেমে খননের কাজ চললেও প্রায় 2 দশক তা বন্ধ থাকে। 2016-17 অর্থ বছরের বাজেটে ফের চলছে এখানকার খনন কাজ। তবে স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন অযত্ন আর অবহেলার কারণে সৌন্দর্য হারাতে বসেছে ঐতিহাসিক এই স্থানটি। অনেক ফরেনার আসে, আরো একটু ভালো হইলে যাতে এখানে মানুষ রুচিশীল একটা পরিবেশ হয়। যদি এটা আপনার চারিদিকে বাউন্ডারি করে দিত বা কোটবারের মতন একটু করে দিত, অনেক সুন্দর হতো। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কর্মকর্তারা জানান, অর্থ সংকটের কারণে প্রতিবারই অল্প দিন চলে খননের কাজ। এই শীতের মৌসুম 3-4 মাস আমরা খনন কাজ করে থাকি। দেখা যাচ্ছে যে আমরা সুন্দর সুন্দর জিনিসগুলো বের করি, কিন্তু এটা দেখা যাচ্ছে যে 2 মাসে আমরা আমাদের অর্থ ফুরিয়ে যায়। যথাযথভাবে উপস্থাপন করা যায় তাহলে দেখা যায় যে এই সকল প্রত্নস্থল থেকেও আমরা বিপুল পরিমাণে সরকারি রাজস্ব অর্জন করতে সক্ষম হব। তবে আগামী অর্থ বছরের বাজেটে রানী ময়নামতির খনন কাজ ও সৌন্দর্য বৃদ্ধির জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দের আশ্বাস দিলেন জেলা প্রশাসক। লালমাই পাহাড়ের পাশে যে আমাদের জাদুঘরটা রয়েছে সেটা সম্প্রসারণ, এখানে যে রেস্ট হাউস রয়েছে সেটার আধুনিকীকরণ, বিশেষ প্রকল্প গ্রহণ করা হচ্ছে। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তথ্য মতে কুমিল্লা লালমাই থেকে ময়নামতি পর্যন্ত 11 মাইল পাহাড়ি এলাকায় এ পর্যন্ত প্রায় 55টি প্রত্নতত্ত্ব নিদর্শনের সন্ধান মিলেছে। এর মধ্যে প্রায় 23টি খননযোগ্য। সময় সংবাদ, কুমিল্লা। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, কিছু পণ্য রপ্তানিতে ভারত শুল্কমুক্ত সুবিধা দিলেও এর পূর্ণ সুফল পাচ্ছে না বাংলাদেশ। পণ্য রপ্তানিতে শুল্ক বহির্ভূত সমস্যার কারণে ক্রমেই দুদেশের মধ্যে বাণিজ্য ঘাটতি বাড়ছে বলে মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী। গতকাল রাজধানীর সোনারগাঁও হোটেলে 3 দিনের ইন্দো বাংলা বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এছাড়া ভারতীয় বিনিয়োগকারীদের জন্য সরকার 3টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল তৈরির চিন্তা করছে বলে জানান তোফায়েল আহমেদ। অনুষ্ঠানে দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে বিদ্যমান সমস্যাগুলো শিগগিরই সমাধানের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার হর্ষবর্ধন শ্রীংলা। 3 দিনের মেলায় 8টি দেশীয় প্রতিষ্ঠানের সঙ্গে অংশ নিয়েছে 6টি ভারতীয় কোম্পানি। আমাদের পণ্য রপ্তানিতে ভারত শুল্কমুক্ত সুবিধা দিচ্ছে, এটা যেমন সত্য, পাশাপাশি শুল্ক বহির্ভূত কিছু সমস্যার কারণে আমরা এর পুরোপুরি সুফল পাচ্ছি না, সেটাও সত্য। বিষয়গুলো নিয়ে ভাবনার সময় এসেছে। আমি বিশ্বাস করি ভারত সরকার আন্তরিকভাবে এসব সমস্যার সমাধানের চেষ্টা করবে, দুদেশের বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে, যা অত্যন্ত জরুরি। সম্পর্ক উন্নয়নে আমরা ভারতের বিনিয়োগকারীদের জন্য এখানে 3টি স্পেশাল ইকোনমিক জোন করারও চিন্তা করছি। দেখছেন এ সময়ের বাণিজ্য। দেশে দক্ষিণ পূর্বাঞ্চলের সমুদ্র সীমা এবং আঞ্চলিক নিরাপত্তা রক্ষায় বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার। এ লক্ষ্যে ক্রমান্বয়ে শক্তিশালী করা হচ্ছে পর্যটন নগরী কক্সবাজারের রামু সেনানিবাসকে। এখানকার 10ম পদাতিক ডিভিশনে নতুন করে যোগ করা হয়েছে 7টি ইউনিট। কক্সবাজার থেকে ফিরে ওমর ফারুকের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন এহসান জুয়েল। একদিকে বিশাল সমুদ্র সীমা, অন্যদিকে মিয়ানমারের সঙ্গে সীমান্ত। পর্যটন নগর হিসেবে পরিচিত হলেও কক্সবাজারের নিরাপত্তাজনিত গুরুত্ব তাই ভিন্নধর্মী। 2015 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রামুতে 10ম পদাতিক ডিভিশনের আনুষ্ঠানিক উদ্বোধনের পর থেকে ধীরে ধীরে সে গুরুত্ব আরো বেড়েছে। এখানকার পাহাড়ি অঞ্চলে অবস্থিত সেনানিবাসটি গড়ে তোলা হয়েছে দৃষ্টিনন্দন নানা প্রাকৃতিক সৌন্দর্যকে মাথায় রেখেই।
সেনাবাহিনীর উন্নয়ন, সম্প্রসারণ ও আধুনিকায়নের লক্ষ্যে জাতীয় প্রতিরক্ষা নীতি এবং সেনাবাহিনীর উন্নয়ন প্রকল্প ফোর্সেস গোল 2030 বাস্তবায়নের অংশ হিসেবে রামুতে এই ডিভিশন প্রতিষ্ঠা করা হয়। সম্প্রতি সেখানে যোগ করা হয় এরিয়া সদর দপ্তর সহ নতুন 7টি ইউনিট। সেনাবাহিনীর চৌকুশ দলের কুচকাওয়াজ এবং পতাকা উত্তোলনের মধ্য দিয়ে যাত্রা শুরু হয় এসব ইউনিটের। বাংলাদেশ সেনাবাহিনী এদেশের শ্রেষ্ঠ সম্পদ। এই এলাকায় সেনানিবাস প্রতিষ্ঠার মাধ্যমে অবকাঠামোগত উন্নয়ন সহ সামাজিক অর্থনৈতিক উন্নয়নের নতুন প্রাণ সৃষ্টি হয়েছে। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের উন্নয়ন, সৌহার্দ্য ও সম্প্রীতি রক্ষা এবং সার্বভৌমত্ব ও অখণ্ডতা বজায় রাখার দৃপ্ত প্রত্যয়ে সেনাবাহিনীর সদস্যদের প্রস্তুত থাকার আহ্বান জানান সেনাপ্রধান। এই রামু উপজেলার সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার জন্য বাংলাদেশ সরকারের নির্দেশনায় বাংলাদেশ সেনাবাহিনী দ্রুততা ও দক্ষতার সাথে বৌদ্ধ বিহার, ভাবনা কেন্দ্রসমূহ পুনর্নির্মাণ ও সংস্কার কাজ সম্পন্ন করেছিল। এই সময় পেশাদারিত্বের কাঙ্ক্ষিত মান অর্জনের মাধ্যমে যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় সেনাবাহিনীকে প্রস্তুত করে তুলতে সরকার কাজ করছে বলেও জানানো হয়। দেশের সার্বভৌমত্ব এবং দায়িত্বপূর্ণ এলাকায় শান্তি, সম্প্রীতি এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখার সাথে অগ্রণী ভূমিকা পালন করে চলেছে বাংলাদেশ সেনাবাহিনী। 10ম পদাতিক ডিভিশনে 7টি ইউনিট যোগ হওয়ার মাধ্যমে শুধুমাত্র ফোর্সেস গোল 2030 অর্জনে এক ধাপ এগিয়ে গেল না, একই সঙ্গে এই অঞ্চলের সামাজিক আকাঙ্ক্ষা পূরণে রাখা হলো প্রত্যয়। রামু সেনানিবাস থেকে ইহসান জুয়েল, সময় সংবাদ, কক্সবাজার। অমর একুশে গ্রন্থমেলায় সকাল 11টা থেকে শুরু হয়েছে শিশু প্রহর। শিশুদের পদচারণে মুখরিত হয়ে আছে মেলা প্রাঙ্গণ। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার তাহিয়া রুবায়াত অপলা। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। অপলা, কাজল, আমি এই মুহূর্তে রয়েছি বইমেলার বর্ধিত অংশ সরোয়ার্দী উদ্যানে এবং বেলা 11টায় কিন্তু মেলা শুরু হওয়ার পরে যেহেতু শিশু প্রহর চলছে, তো শিশু কিশোরদের পদচারণায় কিন্তু মেলা প্রাঙ্গণ এই মুহূর্তে একদম পুরো মুখরিত হয়ে আছে এবং যেমনটা দেখতে পাচ্ছেন যে সকাল থেকেই কিন্তু শিশুরা তাদের অভিভাবকদেরকে নিয়ে এই মেলায় ভিড় করছেন এবং মূলত শিশুদের ব্যাপারটিকে মাথায় রেখে প্রত্যেক বছর মেলার একটা বিশেষ আকর্ষণ থাকে। শিশুরা যেন বেশি করে বই কিনতে পারে এবং বই পড়ার প্রতি যেন তারা আগ্রহী হয়, সেই জন্য কিন্তু বিশেষভাবে শিশুদের জন্য একটা ব্যবস্থা করা হয়ে থাকে। এই মুহূর্তে আমার সঙ্গে একটা ছোট বাচ্চা আছেন যিনি তার মাকে নিয়ে এবং পরিবারকে নিয়ে মেলায় এসেছেন এবং তার কাছ থেকে জানতে চাই এই মুহূর্তে তুমি কি কি বই কিনলে আজকে? আমি আজকে বাংলা ভাষা আন্দোলনের বই কিনেছি। কাকে কাকে নিয়ে মেলায় এসেছো? আমার মা, আমার বাবা এবং আমি। কেমন লাগছে তোমার আজকে মেলায় এসে? ঘুরে কি কি মনে হচ্ছে এখানে? ঘুরে আমার অনেক ভালো লাগছে এখানে। ওকে দর্শক, দেখতে পাচ্ছেন আমার পেছনে কিন্তু সিসিমপুরের একটা স্টল রয়েছে এবং সিসিমপুর কিন্তু মেলায় কিন্তু প্রত্যেকটা শুক্র এবং শনিবারে বিশেষ একটি আয়োজন রাখছে বাচ্চাদের জন্য। সকাল 11:30, দুপুর 3:30 এবং সন্ধ্যা 7:30টায় কিন্তু বাচ্চাদের কথা মাথায় রেখে 40 থেকে 45 মিনিটের একটি বিশেষ আয়োজন চলে এবং সিসিমপুরের যে চরিত্রগুলোকে বাচ্চারা মূলত টিভি পর্দায় দেখে থাকে কিংবা বইয়ের পাতায় দেখে থাকছে, সেই চরিত্রগুলো নিয়ে কিন্তু এখানে তারা সরাসরি দেখার সুযোগ পাচ্ছে, তাদের সঙ্গে খেলার সুযোগ পাচ্ছে এবং খেলার ছলে ছলে বই পড়ার প্রতি যে একটা আগ্রহ সেটাও কিন্তু তৈরি হচ্ছে এবং নানান রকম ব্যাপার স্যাপারও কিন্তু তারা শিখতে পারছে। এবং মেলার স্টলগুলো ঘুরে যেটা জানতে পেরেছি, মূলত শিশু প্রহরে 4 থেকে 12 বছরের বাচ্চাদের ভিড় বেশি থাকে এবং তারা নানান ধরনের বই কিনছে। একদম যারা ছোট বাচ্চা রয়েছে 4 থেকে 7-8 বছরের বাচ্চা, তাদের মধ্যে আঁকিবুকি এর বই সহ বিভিন্ন রকম কার্টুনের বই এবং বিভিন্ন রকম ছবি আঁকার বই এসব কেনার প্রতি অতিরিক্ত আগ্রহ রয়েছে। তবে তুলনামূলক যারা একটু বড় 10 থেকে 12 কিংবা 13 বছর বয়সের শিশু যারা রয়েছে, তারা কিন্তু মূলত বিভিন্ন রকম যে রহস্য গল্প রয়েছে কিংবা ভূতের গল্প রয়েছে অথবা শিশুদের জন্য যে ধরনের উপন্যাসগুলো রয়েছে সেগুলো কেনার প্রতি বেশি আগ্রহ দেখাচ্ছে। এবং প্রকাশকদের সঙ্গে কথা বলে যেটা জানতে পেরেছি যে শিশুদের কথা চিন্তা করেই কিন্তু তারা এবারও মেলায় বেশ কিছু নতুন বই নিয়ে এসেছে এবং বেশ কিছু নতুন সংগ্রহ চলে এসেছে এবং প্রত্যেকটাই কিন্তু শিশু কেন্দ্রিক। তবে বাবা মারা, অভিভাবকরা যারা আসেন তাদের সঙ্গে কথা বলে জেনেছি যে এই শিশু প্রহরে শিশুদের বইয়ের পাশাপাশি কিন্তু বড়দেরও বই পাওয়া যাচ্ছে 2-1টা স্টলে। তো যারা সারা সপ্তাহ আসলে সময় পান না, তারাও কিন্তু শুক্র শনিবারে বাচ্চাদের সাথে এসে বাচ্চাদের বই কেনার পাশাপাশি নিজেদের বই কেনার যে একটা ব্যাপার সেটাও কিন্তু সেরে নিচ্ছেন।
এবং দোকানদাররা যেটা বলছেন যে কর্মব্যস্তময় দিনের তুলনায় শুক্রবার এবং শনিবার এই দিনগুলোর প্রতি তাদের একটা বাড়তি আকর্ষণ থাকে, যে এই দিনগুলোতে আসলে বেচা কেনা হবে অনেকটাই বেশি এবং তুলনামূলক কিন্তু সেটাই আমরা দেখতে পাচ্ছি। একদম বেলা 11টা থেকে কিন্তু একদম উপচে পড়া ভিড় মেলায় লক্ষ্য করা যাচ্ছে এবং বাচ্চারা বেশ আগ্রহ নিয়ে তাদের বইপত্র কিনছেন। তো এই ছিল আমার কাছে এই মুহূর্তে মেলা থেকে সর্বশেষ। দর্শক, বইমেলার শিশু প্রহরের খবর জানাচ্ছেন সহকর্মী অপলা। যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে যমুনা ব্যাংক ইনস্টিটিউট অব ইনফরমেশন কমিউনিকেশন অ্যান্ড টেকনোলজি নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান উদ্বোধন করা হয়েছে। গতকাল যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ নূর মোহাম্মদের উদ্বোধন করেন। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শফিকুল আলম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মির্জা ইলিয়াস উদ্দিন সহ ঊর্ধ্বতন কর্মকর্তারাও। গরিব মেধাবী শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য তথ্য প্রযুক্তিতে দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে এই প্রতিষ্ঠান কাজ করবে বলে জানানো হয়। রাজধানীর আগারগাঁওয়ের বিসিএস কম্পিউটার সিটিতে উদ্বোধন করা হয়েছে ওয়ালটন প্লাজা। বেসিসের সভাপতি মোস্তফা জব্বার ও ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন নতুন এই প্লাজার উদ্বোধন করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক ইফা রেজওয়ানা সহ ওয়ালটনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। নতুন এই শোরুমে বিভিন্ন ধরনের ডিভাইস সহ 4টি সিরিজের মোট 22টি মডেলের উচ্চ গুণগত মান সমৃদ্ধ ল্যাপটপ পাওয়া যাবে। এবার দেশের বাইরের অর্থ বাণিজ্যের খবর। এক দশকের মধ্যে দ্বিতীয়বারের মতো সুদের হার বাড়িয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ। অর্থনৈতিক স্থিতিশীলতা এবং উল্লেখযোগ্য হারে কর্মসংস্থান সৃষ্টির প্রেক্ষিতে সুদের হার 0.25% বাড়াচ্ছে ফেড। ফেডের বৈঠকে এই ঘোষণা দেন চেয়ারপারসন জেনেট ইয়েলেন। এরপর এক সংবাদ সম্মেলনে তিনি জানান, যুক্তরাষ্ট্রের নতুন সরকার ডোনাল্ড ট্রাম্প আগামী বছর আবারও সুদের হার বাড়ানোর পরিকল্পনা করতে পারে। ফেডের ব্যাপারে ডোনাল্ড ট্রাম্পের সমালোচনার জবাবে তিনি বলেন, ফেডের স্বাধীনতার উপর যথেষ্ট আস্থা তার রয়েছে এবং প্রেসিডেন্টের উপদেশ নিয়ে ফেড পরিচালনার কোনো পরিকল্পনা তার নেই বলেও জানান তিনি। যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি রয়েছে এখনও 2% নিচে। গেল কয়েক বছরে রাশিয়ায় বেড়েছে চীনা পর্যটক। চীনাদের কাছে বর্তমানে রাশিয়ার সবচেয়ে আকর্ষণীয় স্থান সার্বিয়ার দক্ষিণাঞ্চলের পর্বত বেষ্টিত ও বরফ আচ্ছাদিত লেক বাইকাল। তবে চীন সহ এশিয়ার পর্যটক বাড়লেও ক্রিমিয়া ইস্যুকে কেন্দ্র করে এই অঞ্চলে কমেছে ইউরোপিয়ান পর্যটক। লেক বাইকাল ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সেন্টার স্বীকৃত বিশ্বের সবচেয়ে গভীরতম লেক এটি। পাশাপাশি ভূপৃষ্ঠে অবস্থিত বিশ্বের 7ম বৃহত্তম লেক বাইকাল। অন্যান্য লেকের তুলনায় সবচেয়ে বেশি সুপেয় পানি পাওয়া যায় এই লেকে। 2.5 কোটি বছর পুরনো এই লেকের আশপাশেই বিভিন্ন দ্বীপে গড়ে উঠেছে উপজাতিদের বসতি। সব মিলিয়ে এশিয়ার অন্যান্য দেশ সহ চীনা পর্যটকদের জন্য আকর্ষণীয় একটি ভ্রমণের স্থান এই লেক এবং তার আশপাশের অঞ্চল। শীতকালে বরফে আচ্ছন্ন থাকায় চীনা পর্যটকরা এখানে ভ্রমণে আসেন মূলত শীত মৌসুমেই। বৈকালের পাশে অবস্থিত ওলখন দ্বীপ আমাদের অনেক পছন্দ, কারণ এ দ্বীপ বরফে আচ্ছন্ন থাকে। চীনেও বরফ পড়ে, কিন্তু সৌন্দর্যটা এখানে একটু বেশি। পর্যটন খাতকে ঘিরে এখানকার হোটেল মোটেলের ব্যবসাও বেশ জমজমাট। সম্প্রতি এই অঞ্চলে হোটেল ও রেস্টুরেন্ট স্থাপনে বিনিয়োগ করছেন চীনারা। ভবিষ্যতে বিনিয়োগ আরো বাড়ানোর পরিকল্পনা রয়েছে তাদের। চীনারা ভাত খুব পছন্দ করেন, আর আমরা পর্যটকদের জন্য বেশিরভাগ সময় মেনুতে ভাত, মাংস আর ডাম্পলিং রাখি। চমৎকার ব্যাপার হলো আমাদের খাবারের অভ্যাসের সাথে তাদের খাদ্যাভ্যাসের মিল রয়েছে। বাইকাল থেকে 70 কিলোমিটার দূরে হলেও সার্বিয়ার বৃহত্তম শহর ইরকুৎস্কেও চীনা পর্যটকদের আগমন চোখে পড়ার মতো, কারণ রাশিয়া থেকে সার্বিয়ার এ শহরে এসেই যেতে হয় বাইকাল ভ্রমণে। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ। আবারও জানিয়ে দিচ্ছি এ সময় বাণিজ্যের শিরোনামগুলো। 1.5 মাস বন্ধ থাকার পর আগুনে ক্ষতিগ্রস্ত ডিএনসিসি মার্কেটে আবারও শুরু হয়েছে বেচাকেনা। ক্ষতিপূরণ না পাওয়ায় হতাশা, নিরাপত্তা নিয়ে এখনো দুশ্চিন্তায় ব্যবসায়ীরা। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণে নেওয়া হয়েছে নতুন প্রকল্প। বাস্তবায়ন হলে উন্নীত হবে শাহজালাল বিমানবন্দরের সমপর্যায়ে। হাসিল আদায় সহ বিভিন্ন হয়রানি বন্ধের দাবিতে রাজধানীতে চলছে মাংস ব্যবসায়ীদের ধর্মঘট। তবে কোনো কোনো বাজারে ধর্মঘট উপেক্ষা করেই চলছে বেচাকেনা। দাবি ছিল আমাদের শনিবার পর্যন্ত, এই জন্য আমরা 2 দিন আগের থেকে খুলছি, 2 দিন বন্ধ করে দেখলাম যে অবস্থা আমাকে বেশি ভালো না। এবং অযত্ন অবহেলায় গুরুত্ব হারাচ্ছে পর্যটন শিল্পের সম্ভাবনাময় কুমিল্লার প্রত্নতাত্ত্বিক নিদর্শন রানী ময়নামতি। প্রায় 2 দশক পর পুনর্খনন কাজ শুরু।
এই ছিল এ সময় বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গেই থাকুন সময়ের।